আসসালামু আলাইকুম। আমি আফরোজা সুলতানা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সিএসসি ডিপার্টমেন্টের একজন লেকচারার। আজ আমি এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির প্রথম অধ্যায়ের বায়োমেট্রিক্স টপিক্সটি নিয়ে আলোচনা করব। বায়োমেট্রিক্স শব্দটি কথা শোনার পরেই প্রথমে আমাদের কোয়েশ্চেন জাগে, বায়োমেট্রিক্স জিনিসটা আসলে কী? বর্তমান যুগে আমরা আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ও যোগ প্রযুক্তি নির্ভর বিভিন্ন ধরনের যন্ত্র বা যন্ত্রাংশের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছি। এইসব যন্ত্রাংশ বা যন্ত্র যখন ব্যবহার করি, এগুলোর নিরাপত্তা বিভিন্ন ধরনের সিস্টেম বা প্রসেসিং ইউনিটের উপরে নির্ভর করে। বায়োমেট্রিক্স এক ধরনের প্রসেসিং ইউনিট, যা আমাদের ডিভাইসের বা যে কোনো যন্ত্রাংশের বা যে কোনো যন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করে। আর এই বায়োমেট্রিক্স ডিভাইসটি বা বায়োমেট্রিক সিস্টেম এই নিরাপত্তাটা সাধন করে আমাদেরই শরীরের বাইবর্ন আমরা কিছু ইউনিক যে আইডেন্টিটি পেয়েছি সেগুলোকে কাজে লাগিয়ে। যদি সংজ্ঞা হিসেবে বলতে চাই, তাহলে এইটুকু বলাই যথেষ্ট যে প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যক্তির দেহের গঠন ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে ইউনিক বা অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়, তাকে বায়োমেট্রিক্স বলে। বায়োমেট্রিক্স শব্দটি গ্রিক শব্দ থেকে এসছে, তাও আবার দুইটি শব্দের সমন্বয়ে। এক হলো বায়ো, যার অর্থ হলো প্রাণ বা মেট্রিক, আরেকটি আছে মেট্রিক, যার অর্থ হলো পরিমাপ করা। যদি কেউ বায়োমেট্রিক শব্দের অর্থ দাঁড় করায় যে প্রাণ পরিমাপকারী, তাহলে কিন্তু ভুল বললে চলবে না। এরপরে আসে বায়োমেট্রিক সিস্টেমের কি কি শর্তাবলী থাকে। শর্তাবলী মানে বোঝাচ্ছে হলো একটি সিস্টেমকে আমরা বায়োমেট্রিক সিস্টেম কখন বলবো? যদি কোনো সিস্টেম আমাদের মানুষের জৈবিক বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওই মানুষটাকে ইউনিকভাবে স্বীকৃতি দান করতে পারে বা রিকগনাইজ করতে পারে, তাকে শনাক্ত করতে পারে বা আইডেন্টিফাই করতে পারে বা সত্যতা যাচাই করতে পারে বা ভেরিফাই করতে পারে, তাহলেই ওই সিস্টেমটাকে আমরা বায়োমেট্রিক সিস্টেম। বায়োমেট্রিক সিস্টেম যখন ওই শর্তগুলো পূরণ করবে, তাকেই তখন আমরা বায়োমেট্রিক সিস্টেম বলবো, বুঝলাম। কিন্তু বায়োমেট্রিক সিস্টেম যে তৈরি করব, আমাদের মানুষের জৈবিক বৈশিষ্ট্য দুই ধরনের হয় সাধারণত। ওই দুই ধরনের বৈশিষ্ট্যের উপরেই কেন্দ্র করে, ওই দুই ধরনের বৈশিষ্ট্যকেই কেন্দ্র করে সাধারণত ওই সিস্টেমটাকে আমরা বানাবো। এক হলো শারীরবৃত্তীয় সিস্টেম, আর একটা হলো আচরণগত সিস্টেম। শারীরবৃত্তীয় মানে বোঝায় হলো আমাদের মানুষ যখন জন্মগ্রহণ করে বা বড় হয়, প্রত্যেকটি মানুষের শরীরের গঠন, তার চোখের আকৃতি, চোখের কালার, চুলের কালার, হাতের ফিঙ্গারপ্রিন্ট বা পুরো হাতের তালুর প্রিন্ট, বা তার কথা বলার স্টাইল, কথা বলার তীব্রতা, সব কিছুই আলাদা হয়। এই যে আমাদের আকার আকৃতি বা চেহারার গঠন, এগুলোকে বলা হয় হলো শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। আর আমরা কীরকম করে কথা বলছি, কীরকম করে আচরণ করছি, যখন লিখছি তখন কিভাবে লিখছি, এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় হলো আচরণগত বৈশিষ্ট্য। আচরণগত বৈশিষ্ট্য নিয়ে যে সিস্টেম তৈরি হয় তাকে আচরণগত বায়োমেট্রিক সিস্টেম বলে, আর শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য নিয়ে যে সিস্টেম তৈরি হয় তাকে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক সিস্টেম বলা হয়। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক সিস্টেমকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়, বা যদি বলি যে বায়োমেট্রিক প্রধানত 6 ধরনের শারীরবৃত্তীয় বায়োমেট্রিক সিস্টেম আমরা দেখি দৈনন্দিন জীবনে, তাও চলবে। প্রথমত সবচেয়ে বহুল প্রচলিত বায়োমেট্রিক সিস্টেমটার কথা না বললেই না, যা হলো ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন সিস্টেম। এই সিস্টেম কি করে? আমাদের হাতের প্রত্যেকের আঙ্গুলের প্রিন্ট, যা প্রত্যেকের একটা ইউনিক আইডেন্টিটি হিসেবে আছে, সেইটার উপরে ভিত্তি করে সে একটা ব্যক্তিকে শনাক্ত করে থাকে। এরপরে আসছে হ্যান্ড জিওমেট্রি রিকগনিশন সিস্টেম। হ্যান্ড জিওমেট্রি রিকগনিশন সিস্টেমে দুইটি জিনিস মাথায় রাখা হয়: হাতের আকার এবং আকৃতি এবং তার আঙুলের ফিঙ্গারপ্রিন্টটা। এরপরে
আসতেছে হলো ফেসিয়াল রিকগনিশন সিস্টেম। ফেসিয়াল রিকগনিশন সিস্টেমে আমাদের চোখের গঠন, অবস্থান, নাকের আকৃতি, ঠোঁটের আকৃতি এবং অবস্থান এবং চিবুকের আকৃতি এবং আকার এর উপরে নির্ভর করে এই সিস্টেমটা তৈরি করা হয়, যাকে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বলা হয়। এরপরে আসছে হলো আইরিশ রিকগনিশন সিস্টেম। আমরা জানি প্রত্যেকের চোখের গঠন আলাদা, কিন্তু প্রত্যেকের চোখের গঠন যখন বলি শব্দটা, তখন তার সাথে দুইটা তথ্য আসে। এক হলো চোখের আকৃতিটা কেমন, আর আরেকটা হলো একজন ব্যক্তির চোখের আইরিশের আকৃতি বা কালার কেমন। আইরিশের আকৃতি বা কালারের উপর ভিত্তি করে যে বায়োমেট্রিক সিস্টেমটা তৈরি করা হয় তাকে আইরিশ রিকগনিশন সিস্টেম বলে। আইরিশ রিকগনিশন সিস্টেমের চেয়েও যদি আরও প্রখর নিরাপত্তা দান করতে চাই, তাহলে যে সিস্টেমের কথা না বললেই না, তা হলো রেটিনা স্ক্যানিং সিস্টেম। রেটিনা স্ক্যানিং সিস্টেমে আমাদের চক্ষু গোলকের ভেতরের স্তর, যাকে রেটিনা বলা হয়, ওই স্তরের গঠন, ওই স্তরের রং এবং ওই স্তরে কি পরিমাণ আলো সংবহন হতে পারে বা আলো আমরা রিকগনাইজ করতে পারি, তার উপরে ভিত্তি করে এই সিস্টেমটা তৈরি করা হয়। প্রতিটি মানুষ একই রকম, বা যদি সে একই রকমও হয়, তারপরেও তার চোখের কালার আলাদা আলাদা হয়, রেটিনার গঠন আলাদা আলাদা হয়। যদি সেটা যমজ হয়, তারপরেও প্রতিটি মানুষকেই সৃষ্টিকর্তা আলাদা আলাদা আইডেন্টিফিকেশন দিয়েই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠিয়েছে। এরপরে আরও নিরাপত্তা দানকারী কোনো রিকগনিশন বা বায়োমেট্রিক সিস্টেমের কথা যদি বলি, সেটা হলো ডিএনএ রিকগনিশন সিস্টেম। এটি সাধারণত মিলিটারি ডেটাবেজে ব্যবহার করা হয়। কোনো যুদ্ধক্ষেত্রে যদি কোনো সোলজার অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করে, আর যদি তার মৃতদেহ শনাক্তকরণ করা প্রক্রিয়াটা খুব কঠিন হয়ে যায়, তাহলে এই 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 সমস্যাটা দূর করার জন্য আগে থেকেই যখন কোনো সোলজার কোনো দলে ভর্তি করা হয়, তখন তার ডিএনএ স্যাম্পল রেখে দেওয়া হয়। তারপরে যদি কখনো প্রয়োজন হয়, এই যে উদাহরণস্বরূপ আমি যেটা বললাম, যদি সে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করে, তাকে যদি শনাক্তকরণ প্রক্রিয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়, তাহলে ওই মৃতদেহের বডি থেকে ডিএনএ কালেক্ট করে ডেটাবেজে সংরক্ষিত ডিএনএ ম্যাচ করা হয়। যার সাথে ম্যাচ হয়, তাহলে ধরে নেওয়া হয় যে সে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেছে। ডিএনএ রিকগনিশন সিস্টেম আরও অনেক জায়গায় ব্যবহার করা হয়, আর তার মধ্যে অন্যতম হলো আমাদের কৃষি খাত। কৃষি গবেষণা খাতে ডিএনএ রিকগনিশন সিস্টেম অনেক উন্নতি সাধন করছে। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক সিস্টেমের পরে আসে আচরণগত বায়োমেট্রিক সিস্টেম। আচরণগত বায়োমেট্রিক সিস্টেম প্রধানত যদি বলি, তাহলে 3 রকমের হয় সাধারণ। 1, ভয়েস রিকগনিশন সিস্টেম। 2, সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম। 3, টাইপিং কিস্ট্রোক রিকগনিশন সিস্টেম। ভয়েস রিকগনিশন সিস্টেম সম্পর্কে যদি বলতে হয়, আমাদের জন্মের পর থেকেই প্রত্যেকটা মানুষের কথা বলার স্টাইল এবং তার উচ্চারণ ভঙ্গি, বাচন ভঙ্গি প্রত্যেকটা মানুষের আলাদা হয়। এই প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভয়েসকে ব্যবহার করে তাকে আইডেন্টিফাই করার যে সিস্টেম, সেটাকে বলা হয় হলো ভয়েস রিকগনিশন সিস্টেম। এরপরে যে সিস্টেমটার কথা বলবো তা হলো সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম। এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হলো ব্যাংকে এবং পাসপোর্ট অফিসে। কি করে, আমাদের প্রত্যেকটা মানুষের লেখার স্টাইল কিন্তু ভিন্ন হয়, আর এই লেখার স্টাইলের উপর ভিত্তি করে একজন মানুষ থেকে আরেকজন মানুষকে পৃথকীকরণ করা হয় হলো এই সিগনেচার ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে। এরপরে খুব ইন্টারেস্টিং একটা বায়োমেট্রিক সিস্টেমের কথা বলবো, সেটা হলো টাইপিং কিস্ট্রোক রিকগনিশন সিস্টেম। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যখন কোনো ইউটিউব
বা ওয়েবসাইট যখন আমরা ব্রাউজ করি তখন দেখি যে আমরা সাধারণত বা সচরাচর যেরকম কন্টেন্ট দেখে অভ্যস্ত বা যেরকম কন্টেন্ট ব্রাউজ করি সেই ধরনের সাজেশন আসে আমাদের হোম পেজে। এইটা করা হয় হলো যখন আমরা কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন ওয়েবসাইটের যে প্রণেতা তার ডেটাবেজে কিছু ডেটা সংরক্ষিত থাকে যে অমুক ডিভাইসের যে গ্রাহক ব্যবহার করতেছে সে সচরাচর এই ধরনের কন্টেন্ট দেখে থাকে। ওই যে ডেটাটা সার্ভারে যায় সেখান থেকে একটা ফিডব্যাক আসে যে তাহলে এই ধরনের ইউজারের জন্য এই ধরনের কন্টেন্টই যদি প্রেজেন্ট করি তাহলে সে আমাদের সফটওয়্যারটা হয়তো সর্বাধিক বেশি ব্যবহার করবে বা সর্বাধিক ব্যবহার করবে। কি টাইপিং বা টাইপিং কি স্ট্রোক রিকগনিশন সিস্টেমটাও এই ছোট্ট একটা ধারণা থেকেই তৈরি করা হয়। আমাদের প্রত্যেকের ডিভাইস ব্যবহার করার ধরন আলাদা হয়। আমি যেভাবে লিখি আমার যে কোনো ডিভাইসে হতেই পারে যে আপনি ওরকম করে লেখেন না। প্রত্যেকটা মানুষের ডিভাইস ব্যবহার করার ধরন আলাদা আলাদা হয়। এই আলাদা আলাদা ধরন বা আলাদা আলাদাভাবে টাইপিং করার স্টাইলকে ভিত্তি করে যে বায়োমেট্রিক সিস্টেম তৈরি হয় তাকে বলা হয় হলো টাইপিং কি স্ট্রোক রিকগনিশন সিস্টেম। বায়োমেট্রিক সিস্টেমের তৈরি করার জন্য মূলত 4টি উপাদান দরকার হয়। 1 হলো প্রসেসিং ইউনিট, 2 ডেটাবেস, 3 ইনপুট ইন্টারফেস, 4 আউটপুট ইন্টারফেস। সে আলাদা আলাদা করবে যে প্রক্রিয়ার মাধ্যমে সেইটা যে জায়গায় বা প্রক্রিয়ার করবে যা এবং ডিভাইসের যে জায়গায় এই কাজগুলো হবে সেটাকে বলা হয় হলো প্রসেসিং ইউনিট। এরপরে যখন ছবি থেকে নমুনাগুলো আলাদা করা হয়ে যাবে তখন ডেটাবেজে সংরক্ষিত পূর্ব থেকে রাখা আমার কর্মচারীদের যে নমুনা থাকবে তার সাথে ম্যাচ করে দেখবে, মানে ইনপুট নমুনা আর ডেটাবেজে স্টোরড নমুনা মিল করবে। যদি মিল পায় তাহলে ব্যবহারকারী বা আমার কর্মচারী বা সামনে যে এসছে তাকে অফিসে ঢুকতে দেওয়া হবে, আর যদি না হয় তাহলে বলবে যে নো, আপনাকে চেনা হয়নি। যে কোনো বায়োমেট্রিক সিস্টেম তৈরি করা হোক না কেন, যে কোনো বায়োমেট্রিক সিস্টেমই তৈরি করা হোক না কেন, অবশ্যই অবশ্যই এই 4টা ধাপ ফলো করা হয়। এই 4টা ধাপ ছাড়া যে কোনো বায়োমেট্রিক সিস্টেমই তৈরি হয় না। যখন বায়োমেট্রিক সিস্টেম কি করে তৈরি করা হলো, কি কি অপশন থাকে সবই বলা হলো, তাহলে অবশ্যই বলতে হবে যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যখন ব্যবহারের কথা আসে বায়োমেট্রিক সিস্টেমের তখন কোন টপিকস থেকে যে কোন টপিকস বাদ দিব তা আসলে ভেবেই পাওয়া যায় না। তো যাই হোক, বায়োমেট্রিক সিস্টেম আমাদের দৈনন্দিন জীবনের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, কারণ এই সিস্টেমটা আমাদের সবার হাতে হাতে যে ডিভাইসটি থাকে যার নাম মোবাইল বা মুঠোফোন, তাতে খুব বহুল প্রচলিতভাবেই ব্যবহার করা হয়। তবুও যদি এত ব্যবহারের ক্ষেত্রের মধ্যে যদি কিছু লিখতেই হয় তাহলে অবশ্যই বলতেই হবে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন সেখানে কর্মচারীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং কর্মচারীদের উপস্থিতির রেকর্ড অটোমেটিক্যালি করতে চাইলে এই বায়োমেট্রিক সিস্টেম অপরিহার্য। তারপরে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স তৈরিতে বায়োমেট্রিক সিস্টেমের ব্যবহার বহুল প্রচলিত। উন্নত বিশ্বে এবং এখন আমাদের দেশেও এটি সচরাচরই দেখা যাচ্ছে। ব্যাংকের লেনদেনের নিরাপত্তায় এবং এটিএম বুথের নিরাপত্তায় বায়োমেট্রিক্স অতুলনীয় ভূমিকা পালন করছে। যখন ব্যবহারের কথা বলি তার সাথে সাথে কিন্তু সুবিধার কথা চলেই আসে। বায়োমেট্রিক সিস্টেমের ব্যবহার করে যদি আমি কোনো সিস্টেম সিকিউর করতে চাই
তাহলে কিন্তু এই পাসওয়ার্ড ভুলে যাওয়া বা পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়ার যে সমস্যাটা সেটা অনেকাংশেই কমে যায়। আর পাসওয়ার্ড টাইপ করলে ভুল হয়ে গেছে বা বা কোনো কমপ্লেক্স পাসওয়ার্ড দিতে হবে, না হলে আমার পাসওয়ার্ড কিন্তু উইক হয়ে যাবে, খুব সহজেই ক্র্যাক করে ফেলতে পারবে মানুষ, এরকম কিন্তু আর কোনো ভয় থাকে না। আর যখন সৃষ্টিকর্তা প্রদত্ত ইউনিক আইডেন্টিটি ইউজ করে আমরা কোনো ডিভাইসকে নিরাপত্তা দানের চেষ্টা করি, তখন বলাই যায় যে ডিভাইসটি সর্বোচ্চ নিরাপত্তাই পাচ্ছে। আর বায়োমেট্রিক সিস্টেম ইউজ করে যখন কোনো ডিভাইসে নিরাপত্তা দান করি আমরা, তখন ওটা ব্যবহার করার জন্য কোনো কিছু লিখতে হয় না, কোনো কিছু ইনপুট দিতে হয় না, বাস ডিভাইসটার সামনে যে দাঁড়ালেই হয়ে যায়। তো বলাই যায় যে নিরাপদ এবং ব্যবহার বান্ধব বায়োমেট্রিক সিস্টেম। কোনো সিস্টেমে অনেক ব্যবহার ক্ষেত্র তৈরি হয় এবং অনেক সুবিধা মানুষের সামনে চলে আসে এবং অনেক হিউজ পরিমাণে কোনো সিস্টেমটা ব্যবহার করা হয়, তখন অবশ্যই বলাই চলে যে কিছুটা অসুবিধা মানুষ সম্মুখীন হবে কখনো না কখনো। আফটার অল জীবনে সুবিধা থাকবেই। যদি বায়োমেট্রিক সিস্টেমের কিছু অসুবিধা উল্লেখ করতে হয়, তাহলে বলা যায় যদি আমি কোনো ফেশিয়াল রিকগনিশন সিস্টেমে যখন ডেটা দিচ্ছি তখন একরকম আলো ছিল, আর যখন আমি ফেশিয়াল রিকগনিশন সিস্টেম ব্যবহার করে ডিভাইসটি আনলক করতে চাচ্ছি বা ডিভাইসটি ব্যবহার করতে চাচ্ছি, তখন ওই মুহূর্তের আলো অনেক কম বা অনেক উজ্জ্বল আছে, হতে পারে ডিভাইসটি আমাকে নাও চিনতে পারে। তবে যদি সাবধানতার সাথে ব্যবহার করা হয়, এটি অবশ্যই ওভারকাম করা যাবে। তারপরে যদি কোনো ডিভাইসে আমরা ভয়েস রিকগনিশন ব্যবহার করি, তাহলে বলবো যে আমাদের শারীরিক ফিটনেসের উপরে কিন্তু কণ্ঠস্বরের তীব্রতা অনেকটাই নির্ভর করে। যদি আমার শরীর কখনো খারাপ থাকে, হতেই পারে আমার কথা বলার স্টাইল, আমার কণ্ঠ একটু অন্যরকম হয়েই যাবে, এটাই স্বাভাবিক। যখন এরকম হয় তখন কিছু যদি প্রসেসিং ইউনিটের ক্ষমতা কম থাকে, তাহলে হতে পারে যে বায়োমেট্রিক সিস্টেমটা দুর্বলতা প্রদর্শন করবে। তারপরে না বললেই না, মানুষ মাত্রই প্রত্যেক সেকেন্ডে বদলায়, প্রত্যেক দিনই বদলায়, প্রত্যেক মিনিটে বদলায়। তাহলে মানুষের প্রত্যেকটি লেখা যে একে অপরের সাথে মিল থাকবে, এটা 100% সিউরিটি দিয়ে কখনোই বলা যায় না। তাই প্রত্যেকটা স্বাক্ষরই একটু কিছু না কিছু আলাদা হবে। যদি বায়োমেট্রিক সিস্টেমের প্রসেসিং ইউনিটের অ্যালগোরিদম যে ব্যবহার করা হয়েছে, সেই অ্যালগোরিদমের এই সামান্য ফল্ট টলারেন্সের বিষয়টা না থাকে, তাহলে সে আইডেন্টিফিকেশনে একটু সমস্যা করতে পারে। তারপরে আমরা যখন বায়োমেট্রিক সিস্টেম যে কোনো ধরনের সিস্টেম বা যে কোনো ধরনের ক্লাসিক্যাল কোনো ডিভাইসে অ্যাড করতে যাব, তখন বায়োমেট্রিক সিস্টেম বা সেন্সরগুলোকে অ্যাড করার জন্য কিছুটা অতিরিক্ত খরচ করতে হয়। তো বলা চলে যে ইনস্টলেশন খরচটা একটু বেশি হয় বায়োমেট্রিক সিস্টেমের ক্ষেত্রে। বায়োমেট্রিক সিস্টেম বা বায়োমেট্রিক্স এই টপিকের উপরে বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন বই বিশ্লেষণ করে কিছু নমুনা প্রশ্ন দিয়েছি। আশা করি নমুনা প্রশ্নগুলো আমাদের জ্ঞান উন্নয়নে অনেক সহায়ক হবে। ভিডিওর শেষ প্রান্তে একটা গল্প বলি। রাফিউজ্জামান সাহেব মধ্যবিত্ত, সংসারে হয়তো নিদারুণ দারিদ্রতা দেখতে হয় না, তবে হ্যাঁ, বিলাসিতা বা প্রাচুর্যতাও হয়তো আসে না। তবে তার ছোট্ট পরিবারে এরকম একটা নিয়ম আছে তার, যে রাত্রের খাবারটা সবাই সব সময় একসাথে খাবে, আর তার একমাত্র ছেলে এবং মেয়ের এতে কোনো আপত্তি নেই। একদিন রাত্রে খাওয়ার সময় রাফিউজ্জামান বলল যে আচ্ছা, আজকে তোমাদেরকে একটা কৌতুক বলি। সবাই খুব উৎসুক দৃষ্টিতে তাকালো যে ওকে আজকে বাবা হয়তো একটা কৌতুক বলবে, মজার কৌতুক বলবে। তো রাফিউজ্জামান কৌতুক বলল, সবাই খুব হাসলো, মজা পেয়েছে ওকে। তারপরে কিছুক্ষণ বাদে রাফিউজ্জামান
আবার সেই একই কৌতুক বলল। এবার হাসির তীব্রতাটা একটু কমে আসলো। তারপরে কিছুক্ষণ বাদে রাফিউজ্জামান আবার কৌতুকটা বলল। হাসির তীব্রতাটা দ্বিতীয়বারের চেয়ে আরও কমে আসলো। তারপরে কিছুক্ষণ বাদে রাফিউজ্জামান সাহেব চতুর্থবারের মতো আবার কৌতুকটা বললেন। এবার তার ছোট্ট মেয়ে শিউলি প্রশ্ন করেই বসলো, বাবা, একই কৌতুক বারবার বললে কি আর হাসি পায় বলো? তখন রাফিউজ্জামান সাহেব বললেন, কারণ থাকা সত্ত্বেও একই কাহিনী বা একই কৌতুক শুনে যখন আমরা বারবার হাসতে পারি না, তাহলে জীবনে ঘটে যাওয়া কোনো খারাপ স্মৃতি মনে করে কেন বারবার কাঁদি? কথাটা শোনার পরে রাফিউজ্জামানের স্ত্রী, ছেলে, মেয়ে সবাই কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে রইল। হয়তো তারা বুঝতে পেরেছিল গল্পের মূল কথা, যে বিগত সময়ের স্মৃতিগুলোকে ভুলে এগিয়ে যাওয়াটাই জীবন। যাই হোক, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।